স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। ফিফা শান্তি পুরস্কার জয় করা ডোনাল্ড ট্রাম্প আরও একবার সারা পৃথিবীর বুকে অশান্তি ডেকে আনলেন। এবারে ইরানের বুকে গিয়ে পড়ল ইউএস ইসরায়েল মিত্রশক্তির শেল। তাতেই আগুন জ্বলে উঠেছে সারা মধ্যপ্রাচ্যে। বেসামরিক বিমান চলাচল স্থবির, চলছে সংঘাত, প্রাণহানি। আর এই আগুনের মধ্যেও প্রশ্নটা জাগে, সামনেই তো ফিফা বিশ্বকাপ, সেখানে উগ্রবাদী ট্রাম্প কি নিজেদের ঘরে ইরানকে খেলতে দেবে? সেখানে ফিফার ভূমিকাই বা কি হবে? রিপোর্টে বিস্তারিত। Always be with the brave and powerfuls, not with the fools and weaks. চার্লস ডারউইনের সার্ভাইভাল ফর দ্য ফিটেস্টের একবিংশ শতকের আপডেটেড ভার্সন বোধ হয় এই কথাটাই, যার সহজ মানে শক্তিশালী এবং সাহসীদের সাথে থাকো, তাহলেই তুমি টিকে যাবে রাজার মতো। ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো তো করলেন সেটাই, আর তা করতে গিয়েই দুনিয়ার সবচেয়ে ধ্বংসাত্মক মানুষ ডোনাল্ড ট্রাম্পকে উপহার দিলেন ফিফা পিস প্রাইজ। সারা দুনিয়াকে সাক্ষী রেখে মেডেল নিজেরটা নিজেই পরে নিলেন। ভাবখানা এমন যে ওটা তারই প্রাপ্য। ফিফার শান্তি পুরস্কার নেয়ার দিন তিনি অকপটে ব্যাখ্যা করেছিলেন দুনিয়ার কোথায় কোথায় কি কি শান্তি তিনি স্থাপন করেছেন। ট্রাম্প কি বলেছিলেন ফিফার স্টেজে, চলুন সেটাই একটু দেখে আসা যাক। আমি সবসময় বিশ্বাস করি প্রকৃত শান্তি আসে সাহসের সাথে আলোচনার মাধ্যমে এবং মানুষের মধ্যে সেতু বন্ধন তৈরির মাধ্যমে। আজ এই স্বীকৃতি শুধু আমার নয়, এটি সেই সমস্ত প্রচেষ্টার জয় যা আমরা মধ্যপ্রাচ্যের শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্তে স্থিতিশীলতা আনার জন্য করেছি। ফুটবল যেমন পুরো বিশ্বকে এক সুতায় গাঁথে, আমরাও ঠিক সেইভাবেই সংঘাতের বদলে সহযোগিতার এক নতুন অধ্যায় তৈরি করছি। রাজনীতি করতে গেলে যাহা মিথ্যে বলতে হয় সেটা হয়তো আন্তর্জাতিক মানের সত্য, কিন্তু তার চেয়ে কঠিন সত্য কেবল ফিফা শান্তি পুরস্কার জিতে দুধের স্বাদ ঘোলে মেটে না। ট্রাম্প বোকা নন, তাই ইচ্ছে ছিল নোবেল শান্তি পুরস্কার জেতার। সেটা না হলে প্রকাশ্যেই বলেছিলেন শান্তি পুরস্কারই যখন মিলল না, তখন শান্তি স্থাপনের দায়বদ্ধতাও তার আর নেই। এই কথার জেরেই হয়তো ট্রাম্পের যুক্তরাষ্ট্র আর মিডল ইস্টে তাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল মিলে হামলে পড়ল ইরানের ওপর, যেটা একই সাথে নিজেদের জড়িয়ে নিল কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশকেও। একের পর এক আছড়ে পড়তে শুরু করলো ক্ষেপণাস্ত্র। ফিফার মঞ্চে দাঁড়িয়ে ট্রাম্প আব্রাহাম অ্যাকর্ডের কথা বিশেষভাবে বলেছিলেন। হোয়াইট হাউসে সেই চুক্তির মধ্যস্থতা করেছিলেন বলে তিনি নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হন। এই আব্রাহাম অ্যাকর্ড ছিল মূলত ইসরায়েলের সাথে আরব আমিরাত আর বাহরাইনের শান্তি চুক্তি। পরে মরক্কো আর সুদানও এই প্রসেসে যুক্ত হয়। কিন্তু নতুন করে মধ্যপ্রাচ্যে অশান্তি শুরুর পর নিশ্চয়ই ভালোভাবেই বোঝা যাচ্ছে আব্রাহাম অ্যাকর্ডস আসলে কোনো শান্তি চুক্তি না, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অবস্থান প্রতিষ্ঠা করাই ছিল মূল টার্গেট। আর সেই লক্ষ্যের পথে সবচেয়ে বড় বাধার দেয়াল ইরান। আয়াতুল্লাহ খামিনির দেশ নিউক্লিয়ার এনরিচমেন্ট প্রসেসের দিকে যাচ্ছে, শিগগিরই দিয়ে দিতে পারে পারমাণবিক বোমা পরীক্ষার ঘোষণা। আর তাই যদি হয় তবে মিডল ইস্টে ইসরায়েলের টিকে থাকাই হবে মহা মুশকিলের। তাই ওরাও হাসপাতাল আর স্কুলে বোমা ফেলছে, ইরানের সাথে আলোচনা ভেস্তে যাচ্ছে একের পর এক উপলক্ষে। এবারে মনে করিয়ে দেয়া যাক আরেকটা তথ্য। ফিফা ওয়ার্ল্ড কাপ এশিয়ান কোয়ালিফিকেশনে দুর্দান্ত পারফর্ম করে এই ইরান, আর স্বাভাবিকভাবেই তারা জায়গা করে নিয়েছে 2026 ফিফা বিশ্বকাপের ফিক্সচারে, যেটা আয়োজন করছে খোদ ডোনাল্ড ট্রাম্পের দেশ যুক্তরাষ্ট্র আর তাদের দুই প্রতিবেশী কানাডা ও মেক্সিকো। আগামী জুনের 16 তারিখ লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইরান। একই মাঠে 22 জুন খেলতে নামবে বেলজিয়ামের বিপক্ষে। ইরানের পরের ম্যাচ 27 তারিখ, প্রতিপক্ষ মিশর। এই ম্যাচের ভেন্যু সিয়াটল স্টেডিয়াম। কিন্তু প্রশ্ন হলো, এই সাজানো ফিক্সচার কি আগের মতো থাকবে? ইরানিরা সত্যিই কি খেলতে পারবে? জিয়ানি ইনফান্তিনো যেভাবে ঘটা করে ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে এসেছেন, তারপর তো সবকিছু স্বাভাবিক থাকার কথা নয়। ম্যাড রুলার খ্যাত মার্কিন প্রেসিডেন্ট যদি শেষ পর্যন্ত ইরানকে অ্যালাউ না করেন, আমেরিকার চাটুকার ফিফা কি তার প্রতিবাদ করতে পারবে? জানাই তো আছে ওরা শক্তের ভক্ত, নরমের জম। আর সে কারণেই 2026 বিশ্বকাপে ইরানের ভাগ্যে কি ঘটবে সেটা ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছের ওপরই নির্ভর করছে। হয়তো মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ত্রিমুখী সংঘাতের ফলাফলের ওপরও। খালিদ জামিল, 71। মধ্যপ্রাচ্যের আকাশে এখন বারুদের গন্ধ। ইসরায়েল ইরান উত্তেজনার রেশ ছড়িয়ে পড়েছে উপসাগরীয় দেশগুলোতে। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, একটির পর একটি বিস্ফোরণের খবর। পুরো অঞ্চল জুড়ে যুদ্ধ, আতঙ্ক। আর ঠিক এই অঞ্চলেই গড়ে উঠেছে এশিয়ার সবচেয়ে আলোচিত ফুটবল মঞ্চ সৌদি প্রো লিগ, যেখানে খেলছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রশ্ন এখন একটাই, রোনালদো, বেনজেমা, সাদিও মানেরা কি নিরাপদে আছেন? আর কাতারে ফিনালিসিমার ভবিষ্যৎই বাকি। জুবাই নূরের রিপোর্ট।
রিয়াদের আকাশে ধোয়ার কুণ্ডুলি, সাইরেনের শব্দ, আর ঠিক সেই শহরেই থাকেন বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আইকন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবল মাঠে তিনি নির্ভীক, কিন্তু এবার প্রতিপক্ষ অদৃশ্য, নাম যুদ্ধ আতঙ্ক। সৌদি প্রো লিগের সবচেয়ে বড় পোস্টার বয়, যার হাত ধরে ইউরোপের বাইরে ফুটবলের নতুন সাম্রাজ্য গড়ার স্বপ্ন দেখছে সৌদি আরব। কিন্তু সেই রোনালদোই কি আছেন নিরাপদে? রোনালদোর পরিবার জর্জিনা রদ্রিগেজ ও তার সন্তানরা রিয়াদেই বসবাস করছেন। রোনালদোর চুক্তি শুধু ফুটবল নয়, এটি একটি রাষ্ট্রীয় প্রকল্পের অংশ। বছরে $100 কোটি বিনিয়োগ, বিশ্বজুড়ে সম্প্রচার চুক্তি, সব কিছুর কেন্দ্রেই CR7। যদি পরিস্থিতির অবনতি ঘটে এবং বিদেশি তারকারা লিগ ছাড়ার কথা ভাবেন, তাহলে সৌদি প্রো লিগের ইমেজে লাগতে পারে বড় ধাক্কা। 2027 সাল পর্যন্ত চুক্তি থাকলেও প্রশ্ন উঠেছে, রোনালদো কি থাকবেন সৌদিতেই? পরিবার নিরাপত্তা? সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের উদ্বেগ বাড়ছে। কেউ বলছেন CR7কে ইউরোপে ফিরিয়ে আনো। তার উপর আবার আজ রাতে সৌদি প্রো লিগে আল ফায়াহ বনাম আল নাসর ম্যাচেও রোনালদোর মাঠে নামার কথা। তবে শেষ পর্যন্ত সেই ম্যাচ মাঠে গড়াবে কিনা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। শুধু রোনালদোই নয়, সৌদি প্রো লিগে খেলা হাই প্রোফাইল ফুটবলারদের মাঝে আছেন বেনজেমা, সাদিও মানে, জোয়াও ফিলিক্সের মতো বড় তারকারা। তাদের নিরাপত্তা নিয়েও দেখা দিয়েছে সংশয়। অন্যদিকে কাতারে আকাশসীমা বন্ধ, আর সেই কাতারেই হওয়ার কথা ফুটবলের মর্যাদাপূর্ণ দ্বৈরথ ফিনালা সীমা। কিন্তু বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে আয়োজকরা চাপে, দলগুলোর যাতায়াত, সমর্থকদের ভ্রমণ, সম্প্রচার সবকিছুই ঝুঁকির মুখে। প্রয়োজনে ভেন্যু পরিবর্তনের আলোচনাও শুরু হতে পারে। স্টেডিয়ামের আলো নিভে যাওয়ার শঙ্কা তৈরি হচ্ছে। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা কি বদলে দেবে সৌদি প্রো লিগের গল্প? মাঠের লড়াই নয়, সবার চাওয়া এখন দ্রুত শান্তি আর মানুষের নিরাপত্তা। জুবায়ের নূর, ৭১। ইরান ইসরায়েলের হামলায় ঘটনায় মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির কারণে ওই অঞ্চলে সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আর তাতেই সৌদি আরবের জেদ্দা এয়ারপোর্টে আটকে যাওয়ায় দেশে ফিরতে পারছেন না ক্রিকেটার মুশফিকুর রহিম। কয়েকদিন আগেই উমরা হজ পালন করতে সৌদি আরবের মক্কায় যান মুশফিক। উমরা পালনের শেষে আজ এমিরেটস ফ্লাইটে দুবাই হয়ে বাংলাদেশ ফেরার কথা ছিল তার। জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েও চলমান ইরান ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট পুনরায় জেদ্দায় ফিরে এসেছে বলে জানিয়েছেন তিনি। ফ্লাইট স্থগিত হওয়ার কারণে দেশে ফিরতে পারছেন না মুশফিক। জেদ্দা বিমানবন্দরে হাজার হাজার যাত্রীর সাথে আটকে আছেন তিনিও। এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মুশফিক নিজেই। দেশবাসীর কাছে চেয়েছেন বিশেষ প্রার্থনা। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে আইসিসির কাছ থেকে মিলেছে নতুন একটি সংবাদ। আইসিসি শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই যৌথ হামলা ইরানের তেহরান সহ বিভিন্ন শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেটার পাল্টা জবাব দিচ্ছে ইরান। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে চলমান টি-20 বিশ্বকাপ ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইসিসি। আইসিসি জানিয়েছে সরাসরি টুর্নামেন্টের খেলায় কোনো প্রভাব পড়েনি, তবে অংশগ্রহণকারী দল, ম্যাচ অফিসিয়াল, প্রচার কর্মী ও ইভেন্ট স্টাফদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে জরুরি পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর সহ গালফ অঞ্চলের হাবগুলো ব্যবহারকারীদের জন্য বিকল্প রুট প্রস্তুত রাখা হয়েছে। ইউরোপ, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন হাবকে বিকল্প হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যে কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ হওয়ায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটছে। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে 2026 টি-20 বিশ্বকাপ এখন শেষ পর্যায়ে। বিশ্বকাপের শেষ লড়াইয়ের আগে নিরাপত্তাই এখন আইসিসির সর্বোচ্চ অগ্রাধিকার। টি-20 বিশ্বকাপে বাঁচা মরার লড়াই ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের। জিতলে চলে যাবে সেমিফাইনালে, আর হারলে ধরতে হবে বাড়ির পথ। আর সবকিছু মিলিয়ে তাই এক অন্যরকম উত্তেজনা। ম্যাচটাকে ধরা যেতে পারে কোয়ার্টার ফাইনালসই। সেই লড়াইয়ে সাউথ আফ্রিকার কাছে হারা ভারত কি ঘুরে দাঁড়াতে পারবে কিনা, নিজেদের পুরোটা মেলে ধরতে পারবে কিনা, সেই উত্তর খুঁজেছেন কোহিনুর কণা। টুর্নামেন্টের ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল, নার্ভের খেলায় ক্যারিবিয়ানদের পথের কাঁটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হোস্ট ভারত সুযোগ পেতে উকি দিল 10 বছর আগের মুম্বাইয়ের সেই সেমিফাইনাল ম্যাচ। শেষ 3 বলে ক্যারিবিয়ানদের দরকার 3 রান। বিরাট কোহলির ফুল টস বল, আন্দ্রে রাসেলের টাওয়ারিং শট, সবাইকে চুপ করিয়ে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ। মুম্বাই থেকে ক্যালিপসের সুর ভেসে গেছে কলকাতায়। শেষ ওভার ওয়েস্ট ইন্ডিজের চাই 19 রান। স্ট্রাইকিংয়ে কার্লোস ব্রেথওয়েট, বল হাতে রান আপে বেন স্টোকস। এরপর যা হলো তার জন্য প্রস্তুত ছিল না কেউই। 4 বলে 4-6, 2 বল হাতে রেখে ইংলিশদের স্বপ্ন চুরমার করে 2016 টি-20 বিশ্বকাপের শিরোপা জিতে নিল ক্যারিবিয়ানরা। ফ্ল্যাশব্যাকে যাওয়ার একটাই কারণ, যে ভেন্যুতে ড্যারেন স্যামির নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল তাদের দ্বিতীয় আর শেষ শিরোপা, সেই ইডেন গার্ডেন্সেই পেরোতে হবে শিরোপা পুনরুদ্ধার মিশনের হার্ডেলটা। আছেন সেই সুপার স্যামি, তবে ডাগ আউটে। দলটার নামের পাশে অবশ্য এখনও সেই 6 বিশেষণ।
সাউথ আফ্রিকার কাছে হেরে দুদলই এখন একই পথের পথিক। কোনো জটিল অঙ্ক নয়, যে জিতবে সেই পাবে সেমিফাইনালের টিকিট, আর হারলেই ধরতে হবে বাড়ির পথ। দুদলের হেড টু হেডে ভারতের গায়ে ফেভারিটের ট্যাগ। এখনো পর্যন্ত 30 ম্যাচ খেলে ভারতের জয় 19 ম্যাচে, বিপরীতে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে 10 ম্যাচ, এক ম্যাচে ফল আসেনি কোনো। বিগ ম্যাচে বইবে রানের বন্যা, এমনটাই বলছেন পিচ কিউরেটর। গ্রুপ পর্বের যে ম্যাচে 200 রান তুলেছিল স্কটল্যান্ড, সেই পিচেই খেলবে ভারত আর ওয়েস্ট ইন্ডিজ। টুর্নামেন্টে হোস্ট ভারত হলেও এই ভেন্যুতে আসরে প্রথম ম্যাচ খেলতে নামছে সূর্যা কুমাররা। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ গ্রুপ পর্বে 2 ম্যাচ খেলে ফেলেছে, এখানে দুটিতে জিতেছে তারা। অবশ্য এখনো পর্যন্ত ইডেনে 7 ম্যাচ খেলে 4টিতেই হেরেছে ড্যারেন স্যামির শিষ্যরা। ম্যাচটিতে বৃষ্টির কোনো শঙ্কা নেই, তবে প্রকৃতি বিরাগ হয়ে ঝরে পড়লে টুর্নামেন্ট থেকে ঝরে পড়বে শক্তিশালী ভারত, কারণ ওই রান রেট। কলকাতার ইলেকট্রিক অ্যাটমসফিয়ার, ফিয়ারলেস ইন্ডিয়া, ইতিহাস রিক্রিয়েটে ওয়েস্ট ইন্ডিজ মরিয়া। থ্রিলার ম্যাচের স্টেজ রেডি, স্কিল, ট্যাকটিক্স। বিগ ফাইটে কে লিখবে ফাইনাল স্ক্রিপ্ট, মেন ইন ব্লু নাকি মারুন ওয়ারিয়র্স? কোহিনুর কণা, 71। অস্ট্রেলিয়ার আয়োজনে অবশেষে শুরু হচ্ছে ওমেন এশিয়া কাপ এর মূল পর্ব, যেখানে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশের মেয়েরা। প্রথম দিনই বাংলাদেশের ম্যাচ নেই, তবে প্রস্তুতি রয়েছে, আর সেই প্রস্তুতি পর্বে নিজেদের কনফিডেন্স পুরোপুরিভাবে নিজেদের দখলে নিচ্ছে বাংলাদেশের নারী ফুটবল দল। কেমন চলছে তাদের প্রস্তুতি, তার উত্তর খুঁজেছেন সহকর্মী পার্থ বণিক। দৌড়ে চলেছে বাংলাদেশ দল। আচ্ছা বলুন তো, ওয়ার্ম আপ সেশনে ঋতুপর্ণাদের এই দৌড় কোন দিকে? প্রশ্ন অদ্ভুত হলেও অনেকে বলবে মাঠের বাম থেকে ডান দিকে, কিন্তু না, এই দৌড় স্বপ্নের দিকে। প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলতে যাওয়া বাঘিনীরা বাংলাদেশকে এরই মধ্যে গর্বিত করেছে। এখন সেই প্রাপ্তির ডালাটা পূর্ণ করার পালা। রাত পোহালেই পর্দা উঠছে 21তম এএফসি নারী এশিয়ান কাপের। প্রথম দিন পার্থে ফিলিপিন্সের মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া। অবশ্য বাংলাদেশের মাঠে নামার সময় আরও খানিকটা বাকি। 3রা মার্চ বাঘিনীদের ম্যাচ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে। 1975 সাল থেকে নারী এশিয়ান কাপের যাত্রা শুরু হলেও 51 বছর পর বাংলাদেশের অভিষেক হতে যাওয়ায় আফিদাদের ওপর প্রত্যাশাটাও অনেক। তাই তো একটু আগেভাগেই অস্ট্রেলিয়ার সিডনিতে এসে নিজেদের মতো প্র্যাকটিস করেছে বাংলাদেশ দল। কিন্তু কথা হলো, বাইরে থেকে সব ওকে দেখালেও দলের প্রিপারেশন কি 10 on 10 হচ্ছে? 20 ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর জানা যায় কোনো ফিজিও নেই বাংলাদেশ দলে। নিয়মিত ফিজিও জাকিয়া রহমান ভিসা করালেও দলের সাথে যেতে পারেননি শারীরিক অসুস্থতায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এত বড় টুর্নামেন্টে বাফুফে কি আগেভাগে কোনো ব্যবস্থা নিতে পারেনি? তুমুল সমালোচনার পর অবশেষে অস্ট্রেলিয়া থেকে একজন ফিজিওর ব্যবস্থা করে ফুটবল ফেডারেশন। তবে যাকে আনা হয়েছে তিনি পুরুষ ফিজিও। তাই দলে কোনো অস্বস্তি আছে কিনা জানতে চাওয়া হয়েছিল ফুটবলার সৌরভী আকন্দ প্রীতির কাছে। আমাদের ফিজিও তো রেডি ছিল, তো উনি অসুস্থ হয়ে গেছে একটু, তো ওনার সার্জারি হয়েছে, তো সেজন্যই আসতে পারে নাই। তো এখানকার ফিজিও আলহামদুলিল্লাহ ভালো, সবাই মানে নিতে পারতেছি। মূল লড়াইয়ে নামার আগে বাংলাদেশ দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে একটা ক্লোজ ডোর ম্যাচও খেলেছে। ওই ম্যাচের পর বাটলার 2টা সেশনও পার করেছেন। নতুন কন্ডিশনে ভুল ভ্রান্তিগুলো কি দূর করতে পারছেন ফুটবলাররা? আলহামদুলিল্লাহ ভালো, সব কিছু মিলিয়ে ওইখানে আসার পর আমরা একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলছি। তো ওইখানে যা ভুল ত্রুটি হয়েছে, কোচ আমাদের সেটা 2টা ট্রেনিং সেশন করেছে। যা আমাদের ভুল ত্রুটি হয় সেটা ধরিয়ে দেয় আমাদের, তো ওইটা শুধরানোর চেষ্টা করি আমরা। বাংলাদেশ দলে এবার বয়সভিত্তিক আরও নির্দিষ্ট করে বললে অনূর্ধ্ব 19 দলের 2জন ফুটবলার জায়গা পেয়েছেন। একজন আলপি আক্তার আর অন্যজন সৌরভী আকন্দ প্রীতি। জাতীয় দলে অভিষেক এশিয়ান কাপের মতো মঞ্চে হতে যাচ্ছে বলে সৌরভী কি কিছুটা নার্ভাস? যদি আমি খেলার সুযোগ পাই তো আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করবো। তো এই প্রথমবার বাংলাদেশে তো একটা বড় মঞ্চে আসছে, তো এটা ভালো লাগারই কথা। পার্থ বণিক, 71। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।